ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং। এই মূলধন বাজেটিং অধ্যায় থেকে যে প্রশ্নটি প্রতি বছর আমরা দেখি সেটি হচ্ছে পেব্যাক পিরিয়ড বা বিনিয়োগ পরিশোধকাল আমাদেরকে বের করতে বলা হয়। তো বিনিয়োগ পরিশোধকাল বলতে আমরা কি বুঝি, যদি একটু সংক্ষেপে একটি প্রশ্ন আমরা পড়ি। যেমন এখানে বলা হচ্ছে একটি মেশিনের বিনিয়োগের পরিমাণ ৫৬,০০০ টাকা, অর্থাৎ একটি মেশিন ক্রয় করা হয়েছে ৫৬,০০০ টাকা দিয়ে। বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ সেই মেশিন থেকে প্রতি বছর আমরা প্রথম বছর পেয়েছি ১৪,০০০ টাকা মুনাফা, এরপর ১৬,০০০, ১৮,০০০, ২০,০০০, এভাবে আমরা মুনাফা প্রতি বছর পেয়েছি। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই ৫৬,০০০ টাকা দিয়ে যে মেশিন ক্রয় করেছি, আমাদের এজ এ মুনাফা হিসাবে ৫৬,০০০ টাকা উঠে আসতে কত দিন সময় লাগবে? এটি মূলত বিনিয়োগকাল বা পেব্যাক সময়। তো এখানে আমরা একটি কুইজ কোশ্চেন আপনাদের জন্য রেখেছি। যদি কোশ্চেনটি এমন হয়, আহ, ব্যবসা বা প্রকল্পে, যে কোনো ব্যবসা বা প্রকল্প বা কোনো মেশিন ক্রয় বিনিয়োগকৃত টাকা, এখানে হবে স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে হবে টাকা, কত দিনে ফেরত আসবে তা মূলধন বাজেটিং এর কোন পদ্ধতির মাধ্যমে বের করা হয়? আপনারা এখানে আনসার দিবেন ক অথবা খ। অর্থাৎ ব্যবসা বা বিনিয়োগ প্রকল্পে যেই টাকা প্রাথমিক ইনভেস্টমেন্ট থাকে আমাদের, সেই ইনভেস্টমেন্টের টাকা আমরা কত বছরে ফেরত পাবো, সেটি কোন পদ্ধতির মাধ্যমে বের করা হয়? ক পেব্যাক সময় পদ্ধতি, খ গড় মুনাফা হার পদ্ধতি। আপনারা এটির আনসার দিবেন। এখন এ ধরনের প্রবলেমগুলি, এটি আমি আপনাদেরকে বাংলাতে একটু বুঝলাম, বাট আমাদের বিবিএ ঢাকা ইউনিভার্সিটি সহ ন্যাশনাল ইউনিভার্সিটি যে কোশ্চেনগুলি সেট করা হয়, সেখানে এই কোশ্চেন ইংলিশে থাকে এবং ইংলিশে আমাদেরকে আনসার করতে হয়। পেব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য আমরা দুটি সূত্র ব্যবহার করে থাকি। নাম্বার ওয়ান, এটি পেব্যাক পিরিয়ড ইকুয়াল টু এনসিও ডিভাইডেড বাই এনসিবি। এটি আমি অঙ্কের মাধ্যমে ব্যাখ্যা করে দেখাবো, এখানে আর বিস্তারিত বলবো না। ২ নম্বর সূত্র হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। তো এই সূত্রটি আমাদেরকে এখানে এইভাবে মুখস্থ করার দরকার নেই, জাস্ট আমরা একটি কোশ্চেন সলভ করি, সেখান থেকে আশা করি এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রবলেম অন, এই প্রজেক্ট নিডস টাকা 2 লাখ টু বি স্টার্টেড। একটি প্রকল্প শুরু করার জন্য ২ লক্ষ টাকা প্রয়োজন। এই যে ২ লক্ষ টাকা আমাদের প্রয়োজন, এই ২ লক্ষ টাকাকে আমরা বলবো হচ্ছে এনসিও, নেট ক্যাশ আউটফ্লো বা নেট ক্যাশ আউটলে। অর্থাৎ বাংলাতে বললে প্রকল্পের প্রাথমিক খরচ, ব্যয় অথবা বিনিয়োগ। প্রকল্পের প্রাথমিক খরচকে আমরা বলবো এনসিও। তো এখানে তাহলে এই প্রজেক্টের ক্ষেত্রে আমাদের এনসিও, এই যে আমাদের সূত্রের উপরে ছিল এনসিও, পেয়ে গেলাম ২ লাখ টাকা। ইফ ইট ইজ অ্যান অ্যানুয়াল ক্যাশব্যাক, যদি এটি থেকে অ্যানুয়াল ক্যাশ পাওয়া যায়, অর্থাৎ প্রফিট পাওয়া যায় টাকা 50,000 ফর 5 ইয়ার্স। খেয়াল করেন, বলা হচ্ছে যদি প্রতি বছর ৫০,০০০ টাকা করে এই প্রজেক্ট থেকে আমরা পাই, ফাইন্ড দ্য পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড এর মাঝখানে এখানে স্পেস হবে না, এটি এক শব্দ। প্রতি বছর ৫০,০০০ টাকা করে যদি আমি মুনাফা পাই, তাহলে আমার এই ২ লক্ষ টাকা উঠে আসতে কত বছর সময় লাগবে? পেব্যাক পিরিয়ড বলতে আমরা ওই সময়কেই মিন করি। এখন আমরা সূত্র দুটি দেখিয়েছি এখানে, ১ এবং ২। তো কোন সূত্রটি কখন ব্যবহার করব? এখানে একটি নোট দিয়েছি, খেয়াল করেন, এনসিবি। এনসিবি হচ্ছে নেট ক্যাশ, এনসিবি নেট ক্যাশ বেনিফিট। হ্যাঁ, নেট ক্যাশ বেনিফিট হলো এটি বার্ষিক আন্তঃপ্রবাহ। এটিকে আমরা বলবো আহ, এই যে টাকাটি ৫০,০০০ টাকা করে প্রতি বছর ফেরত পাচ্ছে, অর্থাৎ এজ এ মুনাফা হিসেবে আন্তঃপ্রবাহ হচ্ছে, বহিঃপ্রবাহ নয়, অর্থাৎ ফেরত আসছে, প্রফিট এজ এ প্রফিট হিসেবে আসছে। এটিকে বলা হবে এনসিবি, নেট ক্যাশ বেনিফিট, অর্থাৎ বার্ষিক আন্তঃপ্রবাহ, এই কথাটি। তো এটি যদি প্রতি বছর, এই যে নোটে বলা হচ্ছে দেখেন, প্রতি বছর যদি এটি সমান হয়, অর্থাৎ এই অঙ্কে বলা হয়েছে যে প্রতি বছর ৫০,০০০ টাকা করে প্রফিট হবে, সেই ক্ষেত্রে আমরা
নম্বর সূত্র ব্যবহার করব, অর্থাৎ এনসিবি যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে নম্বর সূত্র ব্যবহার করব। আর এনসিবি যদি ইকুয়াল না হয়, যেমন এই অঙ্কটিতে আমরা দেখেছিলাম যে 56,000 টাকা বিনিয়োগ করা হচ্ছে, আর বার্ষিক আন্তঃপ্রবাহ অর্থাৎ এনসিবি প্রথম বছর 14,000, দ্বিতীয় বছর 16,000, এরপর 18, এরপরে 2,000, 20,000 টাকা, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের অ্যামাউন্টে মুনাফা হচ্ছে। ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্টে যখন মুনাফা হবে তখন আমরা 2 নম্বর সূত্র ব্যবহার করব। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে 1 নম্বর সূত্র ব্যবহার করতে পারবো, কারণ প্রতি বছর আমরা এখান থেকে সেম অ্যামাউন্টে প্রফিট পাচ্ছি। নেট ক্যাশ বেনিফিট বা বার্ষিক আন্তঃপ্রবাহ আমাদের প্রতি বছর 50,000 টাকা। সুতরাং খুব সহজে আমরা লিখব সলিউশন Payback period equal to NCO divided by NCB। 1 নম্বর সূত্র। NCO কি ছিল? নেট ক্যাশ আউটফ্লো। এই যে নেট ক্যাশ আউটফ্লো বা প্রকল্পের প্রাথমিক ব্যয়, প্রকল্পের প্রাথমিক ব্যয় ভাগ কি হবে? প্রতি বছরের আন্তঃপ্রবাহ, এনসিবি। এই যে, তাহলে 2 লক্ষ টাকা ছিল আমার প্রকল্পের প্রাথমিক ব্যয়, 2 লক্ষ টাকা আমরা উপরে রেখেছি, আর প্রতি বছর এখান থেকে পেয়েছি কত? 50,000 টাকা। সেই 50,000 টাকা দ্বারা আমরা ভাগ করলাম, ভাগ করলে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো 4 ইয়ার্স। অর্থাৎ আমি যে 2 লক্ষ টাকা প্রাথমিক ইনভেস্টমেন্ট করলাম, এই টাকাটি যদি 50,000 টাকা করে প্রতি বছর আমার হাতে আসে, তাহলে 2 লক্ষ টাকা উঠতে আমার সময় লাগবে 4 বছর। এটি হবে আনসার। এখন আরেকটি সমস্যার সমাধান করি। আদনান ওয়ান্টস টু ইনভেস্ট টাকা 2 লাখ ইন এ সার্টেন প্রজেক্ট। আদনান একটি নির্দিষ্ট প্রজেক্টে 2 লক্ষ টাকা বিনিয়োগ করতে চায়। হি এক্সপেক্টস দ্য ফলোয়িং ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স, এই আমরা যখন পেব্যাক পিরিয়ড নির্ণয় করব তখন আমাদেরকে খুব একদম প্রথমেই খেয়াল করতে হবে আমাদের যে টাকাটি প্রতি বছর ফেরত আসছে, প্রতি বছর আমি মুনাফা হিসেবে এখানে আমি কাউন্ট করতেছি, সেটি ট্যাক্স দেওয়ার আগে নাকি ট্যাক্স দেওয়ার পরে। যদি ট্যাক্স দেওয়ার আগের অ্যামাউন্ট হয় সেটিকে বলা হয় সিএফবিটি। এই যে আমি একটু লিখি, সিএফবিটি, সিএফবিটি অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। আমি একটু ভার্সাস করে দিই, ভার্সাস সিএফএটি। এটির অর্থ হচ্ছে ট্যাক্স দেওয়ার আগে। একটি হলো বিফোর ট্যাক্স, সিএফ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার আগের ক্যাশ ফ্লো। আর সিএফ এটি হলো ট্যাক্স দেওয়ার পরের যে আমি মুনাফাটা পাচ্ছি সেটি। তো এই অঙ্কে বলা হয়েছে যে আদনান 2 লক্ষ টাকা একটি সার্টেন প্রজেক্টে ইনভেস্ট করতেছে এবং সে আশা করতেছে সে ক্যাশ ইনফ্লো পাবে। সরাসরি বলাই আছে আফটার ট্যাক্স, সিএফএটি। তার মানে আফটার ট্যাক্স মানেই আমরা ধরে নিব এটি হলো সিএফএটি। সিএফএটি হলে আমাদের ঝামেলা কম। সিএফএটি যদি হয় সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের প্রবলেমটি কম। আর সিএফবিটি যদি থাকে তাহলে আমাদেরকে সিএফএটি বের করে নিতে হয়। সেটি আমরা নেক্সট যে অঙ্কটি আমরা সমাধান করব, অর্থাৎ প্রবলেম 3-তে আমরা দেখব যদি সিএফবিটি থাকে সেটিকে কিভাবে সিএফএটি করে নিতে হয়। তো এই অঙ্কে যেহেতু আমার সিএফএটি আছে, অর্থাৎ এটি এই টাকাগুলি প্রত্যেক বছরের যে আমি মুনাফা পাচ্ছি বা রিটার্ন পাচ্ছি, আন্তঃপ্রবাহ হচ্ছে, সেটি ট্যাক্স দেওয়ার পরের টাকা। সুতরাং আমাকে নতুন করে সিএফএটি বের করতে হবে না, সিএফএটি অঙ্কে দেওয়া আছে। তো প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য পেব্যাক পিরিয়ড। এখন আমরা সূত্র 1 ব্যবহার করব নাকি সূত্র 2 ব্যবহার করব। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে যদি নেট ক্যাশ বেনিফিট বা আন্তঃপ্রবাহ এটি প্রতি বছর সমান না হয়, ইকুয়াল অ্যামাউন্ট না হয়, তাহলে সূত্র 2 নাম্বার সূত্রটি আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা এখানে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের আন্তঃপ্রবাহ বা ক্যাশ ইনফ্লো যেটি সেটি ইকুয়াল নয়, সুতরাং আমরা ব্যবহার করব সূত্র 2। ওকে, সলিউশন আমাদেরকে একটি কাজ করে নিতে হবে। এখানে যদিও সিএফএটি দেওয়া আছে, আমাদের এই ক্যালকুলেশনের জন্য একটি টেবিল করে নিতে হবে। এখানে ইয়ারের ঘরে ইয়ার থাকবে, এই যে ইয়ারের জন্য যেই কলামটি আছে সেম এই কলামটি আমরা রাখলাম। সিএফএটি এখানে যা আছে তাই আমি জাস্ট এখানে উঠিয়ে নিলাম সিএফএটি। এখন আমাকে একটি কি করতে হবে, কিউমুলেটিভ সিএফএটি ক্যালকুলেশন করে বের করতে হবে। কিউমুলেটিভ মানে কি? বাংলাতে বলা হয় ক্রমযোজিত বা
আপনি আরো সহজ শব্দ বলতে পারেন কি? সমন্বিত, হ্যাঁ? ক্রমযোজিত কেন বলা হয়? আমি ১ম বছরে মুনাফা পাইছি ৩০,০০০। এটি হলো আমার ১ম বছরের সিএফএটি। ২য় বছরে যেয়ে আমি আবার পেলাম ৪০,০০০। তাহলে ১ম বছর এবং ২য় বছর এটি মিলিয়ে আমার কত হয়ে গেল? ৳৭০,০০০ হয়ে গেল। আমি ৳৭০,০০০ ২য় বছর রিটার্ন পেয়ে গেলাম। এখন ৩য় বছর যেয়ে আবার পেলাম ৫০,০০০। তো ৩য় বছর ৫০,০০০ পাওয়া মানে কি? আমি ২য় বছর পর্যন্ত পেয়েছিলাম এই ৭০,০০০, তার সাথে যোগ হয়ে গেল ৫০,০০০, হয়ে গেল ১,২০,০০০। আমি ৩ বছরে অলরেডি ৳১,২০,০০০ রিটার্ন পেয়ে গেছি। ৪র্থ বছরে এই ১,২০,০০০ এর সাথে আমি আরো ৳৬০,০০০ পেয়ে গেলাম। তাহলে ১,২০,০০০ এবং ৬০,০০০ যদি যোগ করি পেয়ে যাব ৳১,৮০,০০০। এটি ৳১,৮০,০০০ পেলাম ৪র্থ বছরে, এবং ৫ম বছরে যেয়ে আমি আবার পেলাম ৳৭০,০০০। তো ৳১,৮০,০০০ সাথে যদি আমরা ৳৭০,০০০ যোগ করে দিই তাহলে হয়ে যাবে ৳২,৫০,০০০। তো এটি এখন আমাদের আসলে সিএফএটি বা কিউমুলেটিভ এখানে লিখেছি দেখেন, টেবল ফর ক্যালকুলেশন অফ কিউমুলেটিভ সিএফএটি। কিউমুলেটিভ সিএফএটি কেন বের করতে হবে? এই সূত্রের ডিমান্ড অনুযায়ী আমাদেরকে বের করতে হবে। এখানে দেখেন, পেব্যাক পিরিয়ডের ২য় সূত্রে আছে A প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখন এ বলতে আমরা কি বুঝি? এ বলতে আমরা বুঝি আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল ৳২,০০,০০০। ৳২,০০,০০০ দেখেন, খেয়াল করেন, আমরা আ এখানে দেখছি ৪র্থ বছর এসে ৳১,৮০,০০০ আমাদের উঠে আসছে। কিন্তু ৫ম বছরে দেখছি ৳২,৫০,০০০ উঠে আসছে। অর্থাৎ বেশি। তার মানে ৪ এবং ৫, এই ৪ ৪র্থ এবং ৫ম বছরের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর রয়েছে। ১,৮০,০০০ ও নয়, আবার ২,৫০,০০০ ও নয়। এর মাঝামাঝি আছে ৳২,০০,০০০, তাই না? তো নিয়ম হচ্ছে, আমরা এখন এই সিএফ80 এর ঘরে অর্থাৎ কিউমুলেটিভ এর ঘরে দেখব আমাদের প্রাথমিক ইনভেস্টমেন্টের যে ৳২,০০,০০০ থাক বা ৳৫,০০,০০০ থাক, যাই থাক না কেন, তার ইমিডিয়েট ছোট যেই অ্যামাউন্টটি, অথবা যদি এমন হয় এখানে যদি সরাসরি ৳২,০০,০০০ আসতো এই ১,৮০,০০০ এর জায়গায়, আমরা সেটিকেও সিলেক্ট করতাম। অর্থাৎ ইমিডিয়েট ছোট অথবা ওই অ্যামাউন্ট বরাবর যে বছরটি আছে, এই যে ৪, এই ৪ টি হবে আমাদের এ। অর্থাৎ এই যে এ এর মান, এই এ এর মান হবে কোনটি? ৪ বছর। এই যে ৪ চলে আসছে আমাদের। আবারও বলি, আমাদের প্রাথমিক ইনভেস্টমেন্ট ছিল ৳২,০০,০০০। সেই ৳২,০০,০০০ ইমিডিয়েট ছোট অথবা ৳২,০০,০০০ ও যদি সমান, সমান হতো, সেটি হতো কোনটি? এখানে। তো এখানে সমান, সমান নয়, আছে ইমিডিয়েট ছোট হলো ৳১,৮০,০০০। এই ১,৮০,০০০ বরাবর যে ইয়ারের যে সংখ্যাটি আছে অর্থাৎ কততম বছর, সেই তম বছরটি হচ্ছে এখানে এ। এরপর এনসিও মানে কি? নেট ক্যাশ আউটফ্লো বা আউটলে। তার মানে এটি হলো প্রাথমিক ইনভেস্টমেন্ট। এই ৳২,০০,০০০ আমার প্রাথমিক ইনভেস্টমেন্ট আমার অঙ্কেই দেওয়া ছিল। এই যে এনসিও, এটি আমার এখানে চলে আসছে। এরপর মাইনাস সি। সি এর ভ্যালু কোনটি? সি এর ভ্যালু হবে এই যে কিউমুলেটিভ আমরা বের করলাম, যে ইমিডিয়েট আ ছোট অর্থাৎ এনসিও যেটি ছিল আমার প্রাথমিক ইনভেস্টমেন্টের ইমিডিয়েট ছোট যেটি, অথবা যদি ওই অ্যামাউন্টও এখানে থাকতো তাহলে সেটি হতো আমার সি। তাহলে সি হচ্ছে -১,৮০,০০০। এখন কথা হচ্ছে ডিভাইডেড বাই ডি কোনটি? ডি হচ্ছে এই ঘরেই, এই কলামেই, খেয়াল করবেন। এই যে আমরা যেটিকে সি ধরেছি, সি বরাবর সিএফএটি ৪র্থ বছরে আছে, তার ইমিডিয়েট পরের বছর এটি হয়ে যাবে হচ্ছে আমাদের ডি। তাহলে আমরা একটি মার্ক করে দিই। আশা করি আপনাদের মনে থাকবে। এই ৩ টি জিনিস আমাদের এই সূত্রটি এপ্লাই করতে গেলে লাগবে। একটি হচ্ছে পেব্যাক পিরিয়ডের এটি পেয়ে গেলাম আমরা বছর, কততম বৎসরে এই ভ্যালুটি আছে সেটি। এনসিও হচ্ছে প্রাথমিক ইনভেস্টমেন্ট ৳২,০০,০০০। এটি ৳২,০০,০০০ থাক বা ৳৫,০০,০০০ থাক, যে প্রাথমিক ইনভেস্টমেন্ট সেটি মাইনাস ওই প্রাথমিক ইনভেস্টমেন্ট অথবা তার ইমিডিয়েট ছোট যেটি সেটি। এটি হলো সি এর মান ১,৮০,০০০, এবং নিচে যে ডি, ডি এর মান হবে
আমাদের সিএফএটি যেটি ইমিডিয়েট ছোট ছিল, সেই বরাবর সিএফএটি যেটি এখানে ৬০,০০০ টাকা, তার পরের বছরের সিএফএটি হবে ডি এর মান। এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। প্রথমে এই অংশের ক্যালকুলেশন করব, বাম পাশ অর্থাৎ ২,০০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা বিয়োগ করলে থাকে ২০,০০০। এই ২০,০০০ তাকে ভাগ করব আমরা ৭০,০০০ টাকা দিয়ে। ৭০,০০০ টাকা দিয়ে ভাগ করার পর আমরা এই মানটি পাবো, এবং সর্বশেষ করব কি ৪-এর সাথে এই অংশটি যোগ করে দিব। যোগ করলে আমরা আনসার পেয়ে যাব 4.29। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা ঠিক এর পরের ভিডিওতে আহ, দেখব যে পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে গেলে যদি সিএফএটি অর্থাৎ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স না দেওয়া থাকে, অর্থাৎ বিফোর ট্যাক্স দেওয়া থাকে, সেটিকে কিভাবে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করতে হয় এবং সেখান থেকে পেব্যাক পিরিয়ড বের করতে হয়, সেই রিলেটেড একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা শিখব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।